ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই সাক্ষাৎকার নিয়েছেন দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক। তো দ্য হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। জবাবে ডক্টর ইউনুস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে। আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেওয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকির যেই নিয়োগ দেওয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্য? কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন, আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আরো অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। অনেকে ফোন করছেন, এই গত 1 সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না, সেটার জন্য দুঃখিত। তো মূলত ওই কাজটা করছি, ওটা করতে আমার বোধহয় আরো 2-3 দিন সময় লাগবে। এইটা নিয়ে ব্যস্ত আছে, সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যেই কারণে যারাই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিজয় হবে। যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখায় লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এটা হচ্ছে আমাদের সমস্যার সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো, সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং, যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামাতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মণ্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, ওইদিকে আদিলুর রহমান,
আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই, কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। তো এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য, অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন, তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার করছে, ওর নাম কি চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে, সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাবেন থাপড়ে, ন্যাংটা পোলাবেন থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2 জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত, অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছে, আরে ভাই ওরা থাপড়া ওখান থেকে রাস্তা ওখানে দাঁড়ায় থাকতে হবে, পোলাপান দাঁড়ায় থাকতে হবে, 200-400 ও রাস্তা দিয়ে 2 জন 5 জন দাঁড়ায় থাকলেও চলো, ওরা উঠবে, ওরা থাপড়াইতে হবে ধরে, ও নামবে, ওরা থাপড়াইতে হবে ধরে, ও অফিস করে কেমনে? তো আমরা চাইলে এগুলি কিন্তু করতে পারি, বাট করছি না, সময় দিচ্ছি। কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরীকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি আমি, 15 মিনিটস নিয়ে আমার দেশে কাজ করছিল, সেটা নিয়ে কাজ করার সময় আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনে যায়। পরশুদিন সে করেছে কি, সে তার তাদের ওই অফিসের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে সে আপনার মেসেজ পাঠিয়েছে যে সবাইকে কাউকে না জানিয়ে সে চলে যাচ্ছে, এই জন্য দুঃখিত, কেউ যেন কিছু মনে না করে, সবার কাছে দোয়া চেয়েছেন। তারপর থেকে সে পলাতক। এর কারণ কি? কারণ এই যে মেয়েরা যে আমার কাছে বক্তব্য দিচ্ছিল যে তার কাছে কিভাবে যৌন হয়রানির শিকার হয়েছে, সেটা মানুষ জেনে যাবে এবং তার বিরুদ্ধে মামলা হবে, পুলিশ খুঁজবে, তার আগে থেকেই তিনি চলে গিয়েছেন। এইরকম এই সাংবাদিকতা, এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না। আমাদের দাবি একটা ছিল, সেটা হচ্ছে যারা এই কয় বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না। আমাদের সেই দাবি মানা হয় নাই। একজন আছে, সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে। তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। ওয়াহিদুজ্জামান আর টিভিতে সে বসেছে, দখল নিয়ে 5 লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে। আবার দেশে কয়েকজন, আমার সাথে 2-3 জন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে, তাদেরকে সে থ্রেট করছে, তাদেরকে নাকি তারেক রহমান নাকি তাকে বলেছে যে ওইগুলো দখল করতে। এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয়, কারো কাছে 2 কোটি 3 কোটি 5 কোটি করে টাকা যাচ্ছে। এই ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, সে আরটিভি দখল নিয়েছে, কোনো সমস্যা নাই, তারেক রহমানের নাম ভাঙায় নিলেন, আমাদের কোনো সমস্যা নাই। আপনি তো আওয়ামী লীগের দালালি করেন এতদিন, কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পোলাপানকে ওইখানে বসায়, তারপরে বিএনপির পোলাপানকে ওইখান থেকে বার করে দিচ্ছে, আওয়ামী বিরোধী লোকজন ওইখান থেকে বের করে দিচ্ছে। এই হচ্ছে এই অ্যাপোলোদের চরিত্র। মুসাদ্দেক হোসেন ফালু, তাকে আরটিভিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এগুলো নিজেদের লোকজনকে নিজেরা, আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে, সে কিনা আপনার হায়দার টায়দা তাদেরকে বসায় রেখেছে, ডিবিসিতে এখনো পর্যন্ত 1 পাল রয়েছে। তো এই যে সরানো হচ্ছে না, আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো, তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না। একজনের কোনো রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করে সেটা খালেদা জিয়া করুক, তারেক রহমান করুক, যে মনে চায় করুক, কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না। ভালোই ভালো এখনো সময় দিচ্ছি, অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই, আপনি বিএনপি করেন, জামাত করেন, আমি 2 দলই করি, আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যে দালাল্লা এতদিন ছিল, যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম এগুলোর বৈধতা দিয়েছে, সেটা বিচার করতে হবে এবং তাদেরকে এখান থেকে সরাইতে তো হবেই, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে। সো এই জায়গাগুলো আপনার হচ্ছে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই সন্তোষ শর্মা, প্রথম আলো, ডেইলি স্টার, এদেরকে জোর করে ওখান থেকে সরাইতে হবে। একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপিওয়ালারা, এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে। আমি চাইও না সেরকম পরিস্থিতি তৈরি হোক, কিন্তু এই বাংলাদেশের মানুষ শাসন করবে। আপনি যা মনে চায় তাই করছেন, হিন্দুরা, তারপরে ওইদিকে ইস্কন টিস্কন যা মনে চায় তা করবে, তাদের কিছু বলা যাবে না। আর আলেমরা মাঠে নামলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে। কি করে ফেলবে? পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে, তাদের এই স্বাধীনতা নাই, তারা এটা চাইতে পারে না। এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো, ডেইলি স্টার, তারা এইভাবে প্রকাশ্যে চলবে। তাদের এখানে এই আন্দালিত রহমান পার্থ, রুমিন ফারানা, মঈন খান, নুরুল হক, রাশেদ খান, এরা গিয়েছে। সব কটাকে মনে রাখা হবে, বলে রাখলাম। ভালো, আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সব কাটাও, একটাকেও ছাড়া হবে না। যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে, এটা বলে রাখলাম, একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম, লাভ নেই। তো এদেরকে যারা জায়গা দিচ্ছেন তাদের ব্যাপারে আপনার করতে হবে। শিল্পকলা একাডেমি, তারপরে বিভিন্ন গণমাধ্যম, ভাই আপনাকে জোর করে যাইতে হবে। ওই যে কমি সম্ভবত তারা, বা জন্ম আমি জানি না, কলরব আছে, সাইমুম শিল্পগোষ্ঠী আছে, বাংলাদেশের এই আপনাদের শিল্পগোষ্ঠী নাই ইসলামী ভাবধারার। আর ভাই আপনারা যা দখল করবেন, শিল্পকলায় নাটক হবে, আপনারা যেটা করবেন সেই নাটক হবে, এই নর্তকীদের নাটক হবে না, ভারতের এই উদিচিয়ার এই সায়ানট এদের নাটক হবে না। আপনারা নাটক করবেন, আপনারা গান গাবেন, আপনারা শিল্প চালাবেন, এই দেশের শিল্প চলবে আপনাদের কথায়। আমি অনুরোধ থাকলো, যারা এই ধরনের শিল্পগোষ্ঠীগুলো আছেন, আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কি হবে? আপনারা ডিজি বানাবেন ওইখানকার,
আপনাদের কথায় শিল্পকলা একাডেমি ডিজি হবে, সো আপনাদের মধ্য থেকে হবে। আপনারা যে নাটক করা শুরু করেন, ওরা একটা এই বের করেছে, কয়দিন আগে একটা নাটক করেছে, নাটক করে বলছে ওদেরকে নাকি নাটক করতে দিচ্ছে না, নাটক করতে বাধা দেওয়া হচ্ছে। এগুলো সব গোয়েন্দা সংস্থার বানানো, এখনো তো র অ্যাক্টিভ না, ওদের বানানো। ওদেরকে বাধা দেওয়া যায়, আমরা নাটক করবো, নাটক করতে চাই, আপনারা যা নাটক করবেন। মানে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে। অতএব কে কোনটার দখলে নেবেন, কে কোনটা কার কথায় চলবে, সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে। ডক্টর ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটা ঢাকায় প্রধান উপদেষ্টার যমুনার বাসভবনে এই সাক্ষাৎকার নিয়েছেন দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক। তো দ্য হিন্দু সাংবাদিক প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা। জবাবে ডক্টর ইউনুস বলেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি, বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, মানে বিএনপি ইতিমধ্যেই রায় দিয়ে দিয়েছে, আমরা দেশের একটি প্রধান দলের মতামত উপেক্ষা করব না। তো সাংবাদিক প্রশ্ন করলো যে তাহলে কি আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? ডক্টর ইউনুস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমরা কোনো রাজনৈতিক ব্যক্তি নই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করেছি। আজকে সোমবার দ্য হিন্দুর অনলাইন সংস্করণ সেটা প্রকাশ করে ডক্টর ইউনুস বলতে চেয়েছেন যে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এবং যেহেতু বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, কাজেই ডক্টর ইউনুস বিএনপির মতামতকে উপেক্ষা করতে পারেন না, সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে। দ্য হিন্দুর সঙ্গে সাক্ষাৎকারে ঠিক এমনটাই মনে হতে পারে। তো এখন এই যে ডক্টর ইউনুস বললেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, এই বিষয়টা আসলে একটু ভালোভাবে বুঝতে চাই। অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে কয়েকজনকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছে, আওয়ামী লীগের সিনিয়র নেতা। তো এই ট্রাইব্যুনালে যদি আওয়ামী লীগের ওই নেতাদের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর যদি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হয়, তাহলে তো তারা পাবে না। আজকে এই প্রথম আলোকে ইন্টারভিউতে আসিফ নজরুল বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করতে পারবে, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের সংশোধনীর খসড়া তৈরি করা হয়েছে। এই খসড়া অনুমোদনের জন্য আগামী বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। আজকে বলেছে আসিফ নজরুল যে নতুন আইন পাস হচ্ছে, যে আদালত ইচ্ছা করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। এটা আজকের খবর, প্রথম আলো থেকে বললাম। এই অধ্যাদেশ সংশোধনী করার ফলে অপরাধ আদালত যদি রায় ঘোষণা করে দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তো এই আপনার আমার বিএনপির মতামতে কিছু আসা যায় না, তাই না? এটা তো আদালতের রায়। এখন দ্য হিন্দু পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনুস বললেন যে এটা তো ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। আপনি কিসের ভিত্তিতে ঘোষণা দিলেন, কখন ঘোষণা দিলেন? আমি আসলে দর্শক এই সরকার সমালোচনা করতে চাই না, কিন্তু কিছু কিছু বিষয় আসলে সমালোচনা না করে পারা যায় না। আমরা তো এর আগে জানতামই না যে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি কোনো একটা ধোঁয়াশা ছিল। আপনি হঠাৎ করে বলে দিলেন যে এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। কখন ঘোষণা হলো, কিভাবে ঘোষণা হলো? ডক্টর ইউনুসের আজকে দ্য হিন্দুর সঙ্গে ইন্টারভিউ দেওয়ার আগে কোথাও তো আমি শুনি নাই যে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। কোথাও বলেছেন কি আপনারা বলেন তো? কোথাও তো তিনি বলেন নাই। তাহলে তিনি কিভাবে বলেন যে ঘোষণা হয়ে গিয়েছে? বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনুসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা দিতে হবে। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপিতে স্পষ্ট না করে এবং মুখে কুলুপ দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে আসলেই বিএনপি গোপনে গোপনে সরকারকে চাপ দিয়েছে যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার পক্ষ কিন্তু আমি নই, যেহেতু একটা ঐতিহ্যবাহী দল। আমি চেয়েছিলাম যে একটা গণভোটের আয়োজন করেন, যে এই গণভোটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিন্তু যে একটা গণভোটের আয়োজন করে, রেফারেন্ডাম করে, রেফারেন্ডামের মাধ্যমে আপনারা যদি জনগণ রায় দেয়, তাহলে আওয়ামী লীগকে অন্তত 10 বছরের জন্য নিষিদ্ধ করুন। যেহেতু তারা অন্যায়ভাবে 3টা নির্বাচন করেছে, 3টা নির্বাচনে তারা 10 বছর 7 মাস ক্ষমতা ছিল, 7 মাস তাদেরকে ডিসকাউন্ট দিলাম, 10 বছর নিষিদ্ধ করুন। এবং 14 সালের নির্বাচনে এবং 24 সালের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সবাইকে রাজনীতি করার অধিকার থেকে নিষিদ্ধ করুন অন্তত 2 টার্মের জন্য। তারপর তারা আবার করতে পারবে, তার শাস্তি হবে যে হেই দেখো তোমরা অবৈধভাবে নির্বাচন করে ক্ষমতা দখল করে রেখেছিলে, তার শাস্তি স্বরূপ তোমাদেরকে এই 10 বছর রাজনীতি থেকে নিষিদ্ধ করা হলো, তারপর তোমরা রাজনীতি করতে পারবে। আমি চেয়েছিলাম এটুকুই, পুরোপুরি নিষিদ্ধ হোক এটা কিন্তু চাইনি। কিন্তু এগুলো বাস্তবায়ন না করে ডক্টর ইউনুস ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির অনুরোধে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তিনি কোনো ট্রাইব্যুনালের জন্য ওয়েট করলেন না, তিনি কোনো গণভোট দিলেন না, তিনি অংশীজনের মতামত নিলেন না, তিনি যে ছাত্র সমাজ নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন কারো মতামত দিলেন না, তিনি বলে নিলেন যে ঘোষণা হয়ে গিয়েছে। এখন ডক্টর ইউনুসকে আমার প্রশ্ন যে আপনাকে এই ঘোষণা দেওয়ার অধিকার কে দিয়েছে? গত 10-15 বছর ধরে 3000 ক্রস ফায়ার, 600-র বেশি মানুষকে গুম, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রায় 1500-এর মতো নিহত, 10,000-এর মতো আহত, যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে যার প্রধান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, সেই দলটাকে আপনি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে দিলেন। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? আপনাকে এটা ক্লারিফাই করতে হবে। এবং বিএনপিকেও আজকের ভিতরে স্পষ্ট বলতে হবে, পরিষ্কারভাবে বলতে হবে যে তারা আসলে চায় কি না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বা আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত কি, এটা আজকের ভিতরে বিএনপিকে বলতে হবে। এর আগে মির্জা ফখরুল অনেকবার ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন পত্রিকায়, তো কিছু কিছু ইন্টারভিউ জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি চান কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে আমরা চাওয়া না চাওয়ার কি, জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, জনগণ না চাইলে আওয়ামী লীগ আসবে না। কিন্তু এখানে কথাটা অস্বচ্ছতা আছে। জনগণ কিভাবে চায়, মানে জনগণ চায় কিনা বুঝবেন কিভাবে, তাই না? জনগণ চায় কিনা বোঝার জন্য তো গণভোট দিতে হবে, এবং সেই গণভোটের কথা, সেই রেফারেন্ডামের কথা তো আমি বারে বলতেছি অনেকবার। কাজেই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলবেন যে জনগণ চাইলে আওয়ামী লীগ আসবে, আচ্ছা জনগণ চাইলে তারপর কথা, আপনারা কি চান সেটা স্পষ্ট করে বলে না। তো এটা তো স্পষ্ট করে বলতে হবে আপনাকে যে আসলে বিএনপি চায় কিনা যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক।
যেমন দ্য ডেইলি স্টার পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। এটা জনগণের উপর নির্ভর করতেছে। জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, না চাইলে নেবে না। তো যেই দলটা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা করে যার সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, সেই দলটাকে আবার যদি বিএনপি নতুন করে পুনর্বাসন করার চেষ্টা করে, সেটা হবে কিন্তু বিএনপির পলিটিক্যাল সুইসাইড। বিএনপিকে অবশ্যই ক্লারিফাই করতে হবে যে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মহান দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে কিনা। বিএনপির বলা উচিত যে একটা ট্রাইব্যুনাল হয়েছে, সেই ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের ব্যাপার আছে, তারপরে জনগণের মতামত চাওয়া যেতে পারে, বিভিন্নভাবে বিএনপি বলতে পারে, কিন্তু সেটা না করে বিএনপি বলতেছে যে জনগণ চাইলে হবে, জনগণ না চাইলে হবে না। এটা হচ্ছে প্রকান্তরে প্রশ্ন এড়িয়ে যাওয়ার নামান্তর। বিএনপিকে স্পষ্ট করতে হবে। এবং এই রাষ্ট্রপতির পদ থেকে আমরা দেখেছি যে বিএনপি নেতারা বলতেছেন যে সরকার আমাদেরকে অনুরোধ করেছে, সেনাবাহিনী অনুরোধ করেছে যাতে আমরা বিএনপি বড় দল হিসাবে রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে না যাই। রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায়া নাই, এটা বিএনপি বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পুর জন্য আমাদের কোনো মায়া নাই, শুধুমাত্র সেনাবাহিনী এবং সরকার রিকোয়েস্ট করাতে আমরা চুপ্পুর বিরুদ্ধে কোনো আন্দোলনে যাইনি। আবার বসবিল ছাত্র আন্দোলন তারা আবার বিএনপিকে ব্লেম করতেছে। এই যে হাসান আব্দুল্লাহ, সার্জিস সহ যারা উপদেষ্টা আছে ভিতরে, সরকারের ভিতরে, তারা এই জন্য বিএনপিকে ব্লেম করতেছে যে বিএনপির কারণেই চুপ্পুকে নামানো যায়নি। তাহলে এই যে পরস্পর বিরোধী কথাবার্তা, কে সত্য কে মিথ্যা, এগুলো তো আমরা জানতে হবে। আমাদের এগুলো তো আমাদের ভিতরে কনফিউশন তৈরি করে। তো আমার কথা হচ্ছে যে এত বড় এই যে গণহত্যা চালিয়ে যে দলটা চলে গেল, পালিয়ে গেল, সেই দলটাকে অন্তত পক্ষে আগামী 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং এই দলের যারা লুটপাটকারী সুবিধাভোগী সকলকে রাজনীতি থেকে অন্তত 2 টার্মের জন্য ব্যান করতে হবে। এবং সেটা আদালতের মাধ্যমে হতে পারে বা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে হতে পারে। যেভাবেই হোক এই দলটাকে শাস্তি দিতে হবে। এতে বাংলাদেশের জনগণের ভিতরে কোনো দ্বিমত নাই। বাংলার জনগণ চায় যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার জন্য সে আওয়ামী লীগকে শাস্তি পেতেই হবে, এর কোনো বিকল্প নাই। আর ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে বলতে হবে যে আপনি দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।